বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, আমি আজ ওয়েস্টার্ন হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আমরা আজ দশম শ্রেণীর 13তম অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এই অধ্যায়ের প্রথম দিকের পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা পার্ট 2 অর্থাৎ এই অধ্যায়ের বাকি আরও কিছু অংশ রয়ে গেছে, সেই অংশগুলোর সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম তার মূলত যেই দুইটা সূত্রের উপর ভিত্তি করে আমরা এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করতে পারি, সেই সূত্রগুলো আমরা আজকে আবার আরেকটু বোর্ডে দেখে নেই। প্রথম সূত্রটা ছিল যে n-তম পদ, একটি সমান্তর ধারার n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে বলে রাখা ভালো, এ হচ্ছে ধারাটির প্রথম পদ, ডি হচ্ছে ধারাটির সাধারণ অন্তর, আর n হচ্ছে ধারাটির পদ সংখ্যা। কাজেই n-তম পদ, এই তিনটা জিনিস আমাদের সম্পর্কে জানা উচিত। গত ক্লাসে আমরা এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমি আবারও বলছি যে কোনো একটি সমান্তর ধারার n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে a and d এর পরিচয় হলো, a হচ্ছে ধারাটির প্রথম পদ, ডি হচ্ছে ধারাটির সাধারণ অন্তর, আর n হচ্ছে ধারাটির পদ সংখ্যা। এরপর আরও একটি সূত্র আমরা যদি যে n সংখ্যক পদের সমষ্টি, এই সূত্রটাও আমরা গত ক্লাসে আলোচনা করছি। n/2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বন্ধুরা, এইখানে কিন্তু আমাদের কোনো অপরিচিত শব্দ নেই, যা আছে এইখানে আমরা তা সকলের পরিচয় জানি। আমি এইখানে পরিচয় দিয়েছি, এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর, n হচ্ছে পদ সংখ্যা, Sn হচ্ছে সামেশন অফ n। এখন কেউ যদি বলে যে আমি 10 পদের সমষ্টি লিখব, তাহলে S10 ইকুয়াল টু 10/2 টুয়াইস a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 10তম পদের সমষ্টি। এখানে n হচ্ছে পদ সংখ্যা, যত নাম্বার পদ হবে ঠিক তত পদের সংখ্যা আমরা এখানে লিখব। এই দুইটা সূত্রের আলোকে আমি আজকের তোমাদের পার্ট 2 এর অর্থাৎ পর্ব 2 এর কিছু সমস্যা সমাধান করব। তোমাদের বইয়ে 8 নাম্বার যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা হচ্ছে একটি সমান্তর ধারার n-তম পদ n। আমি এটি মুছে ফেলি, জাস্ট এগুলো পূর্বের ক্লাসের আলোচনা, সেই আলোচনাটা আমি একটু করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাব সরাসরি বই নির্ভর যে সমস্যাগুলো আছে এবং সেই সমস্যাগুলো থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনায় যাব। আমাদের বইয়ের অর্থাৎ এক্সারসাইজ এইটার 8 নাম্বার যে অঙ্কটা আছে, আমি অঙ্কটা লিখি যে কোনো সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত। তাইলে আমাকে এখানে দুইটা পার্ট, আমার অঙ্কটা দেখে চিন্তা করতে হবে যে অঙ্কটার মধ্যে কি কি আছে। প্রথম আছে হলো m-তম পদ n, একটা পার্ট, দ্বিতীয় পার্ট হচ্ছে এটা, তৃতীয় পার্ট হচ্ছে এটা। তাহলে প্রথম পার্ট হচ্ছে m-তম পদ, দ্বিতীয় পার্ট হচ্ছে n-তম পদ, তৃতীয় পার্ট হচ্ছে m প্লাস n-তম পদ। এটা আমাদেরকে বাইর করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার সমাধানটা করে ফেলি। আমরা সমাধান ধরি
সমান্তর ধারাটির প্রথম পদ সমান সমান এ, সুতরাং সমান্তর ধারাটির সাধারণ অন্তর সমান সমান ডি। তাইলে আমরা এম তম পদ সমান সমান এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি, আমরা এটা 1 নং সমীকরণ দিলাম। এরপরে এটা প্রথম অংশ, দ্বিতীয় অংশটা ছিল এন তম পদ, আবার এন তম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নে আমরা এই অংশটুকু শুধু ক নাম্বারের জন্য নির্ধারণ করতে পারি। কিভাবে? আমরা যদি বলি যে কোনো সমান্তর ধারার একটা উদ্দীপক দেওয়া থাকবে, কোনো সমান্তর ধারার এমতম পদ এন, আর এনতম পদ এম হলে ধারাটির এম প্লাস এনতম পদ কত এন, এটুকু থাকবে, এইটুকু দরকার নেই। এই যে এই অংশটা উদ্দীপকে থাকবে না। তাইলে আমরা লিখব উদ্দীপকের আলোকে নিচের দুটি সমীকরণ গঠন করো। তো উদ্দীপকের আলোকে নিচের দুটি সমীকরণ গঠন করলো ক নাম্বারে। খ নাম্বারে বলবো যে ধারাটির এম প্লাস এনতম পদ নির্ণয় করো। গ নাম্বারে বলবো যে ধারাটির 12তম পদ এত হলে ধারাটির 12তম পদের সমষ্টি নির্ণয় করো। এন ইকুয়াল টু 12 হলে ধারাটির 12তম পদের সমষ্টি নির্ণয় করো, ইত্যাদি। অর্থাৎ এইভাবে আমরা একটা প্রশ্নের উদ্দীপক দিয়ে এটাকে সৃজনশীল করতে পারি। তাহলে চলো আমরা আগে এই সমস্যাটা সমাধান করি, তারপর দেখা যাবে যে কিভাবে আমরা এটাকে সৃজনশীল রূপান্তর করব। তাহলে আমরা 1 ও 2 নং সমীকরণে রূপান্তর করলাম। তাহলে চলো বন্ধুরা, এটা আমাদের একটু মুছে ফেলতে হবে, বা মুছে না ফেলে আমি এখানে লিখি শর্ত মতে, শর্ত মতে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে এন, আবার এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে এম। আমাদের এটা উদ্দীপকে দেওয়া আছে যে এম তম পদ এন, আবার এন তম পদ এন, আমাদের এটা উদ্দীপকে দেওয়া আছে। আমরা এটাকে 3 নং সমীকরণ আর এটাকে 4 নং সমীকরণ দিতে পারি। তাহলে বন্ধুরা চলো এটা সমাধানটা আমরা করি। এখান থেকে আমাদেরকে মুছে ফেলতে হবে। তাহলে এখন দেখো আমরা এখান থেকে লিখি যে 3 বিয়োগ 4, অর্থাৎ 3 নং সমীকরণ হতে 4 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 3 থেকে 4 বিয়োগ করলে কি দাঁড়ায় যে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এন, আরেকটা হলো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এম। তাহলে বিয়োগ করলে আমরা যদি এটাকে নেগেটিভ করি, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কাটা যায়, এইখানে থাকে। আমরা যদি ডি কমন নেই, তাহলে এম মাইনাস 1 মাইনাস এন প্লাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এন মাইনাস এম। তাহলে এন এনে কাটা যায়, তাহলে এইখানে থাকে যে এম মাইনাস এন ডি, এইখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে এম মাইনাস এন। তাহলে বন্ধুরা আমাদের উদ্দেশ্য ছিল, যেহেতু আমাদের দুইটি অজানা রাশি ছিল, একটা অজানা রাশি ছিল এ আর একটা অজানা রাশি ছিল ডি, তাহলে আমি এখান থেকে যদি লিখি যে ডি ইজ ইকুয়াল টু এম প্লাস মাইনাস এন আর মাইনাস এম মাইনাস এন, তাহলে সুতরাং ডি ইকুয়াল টু -1, তাহলে ডি এর মান আমরা -1 পেলাম। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? যদি কোনো সমস্যা থাকে তাইলে আমাকে প্রশ্ন করতে পারো যে
আমরা 3 নং সমীকরণ থেকে 4 নং সমীকরণ, তোমরা যদি কেউ কথাই লিখো যে 3 নং সমীকরণ থেকে 4 নং সমীকরণ বিয়োগ করিয়া পাই, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ এইভাবে লিখলেও চলবে যে আমরা 3 থেকে 4 বিয়োগ করেছি, বিয়োগ করার পরে যা দাঁড়াইলো ডি এর মান আসলো -1। এখন আমরা একটু টেকনিক অবলম্বন করব, সেটা হচ্ছে যে আমরা m প্লাস nতম পদের সরাসরি চলে যাব। তাহলে এইটুকু মুছে ফেলি, এটুকু মুছে m প্লাস nতম পদে আমরা সরাসরি চলে যাই। দেখো বন্ধুরা, এটুকুর মধ্যে আর কোনো সমস্যা আছে কিনা। তাহলে আমরা ডি এর মান পেলাম -1। তোমাদের খাতা এটা উঠিয়ে রাখো, ডি এর মান -1। তাহলে আমরা এইখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে m প্লাস n তম পদ সমান সমান a প্লাস m প্লাস n -1 ইন্টু ডি। সূত্রটা লিখলাম। তাহলে m প্লাস n তম পদের সূত্র লিখলাম। তাহলে এটাকে একটু মডিফাই করি, a প্লাস m -1 প্লাস n ইকুয়াল টু ডি ইন্টু ডি। তাহলে a প্লাস m -1 ইন্টু ডি প্লাস এন ডি। বন্ধুরা দেখো, আমি জাস্ট এই দুইটা সংখ্যাকে একবার, এই দুইটাকে একবার গুণ করলাম, এই প্লাস আবার এই এনকে একবার গুণ করলাম, তাহলে বিষয়টা কিন্তু একই দাঁড়ালো। তাহলে এইটুকু কেন করলাম, আমার এটার একটা মান আছে, এই মানটা হলো 1 নং সমীকরণ আছে n প্লাস n -1। এটা হচ্ছে আমি 1 নং সমীকরণ থেকে এটাকে ব্যবহার করলাম। তাহলে কি দাঁড়ালো, n n ইকুয়াল টু 0। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কের রেজাল্টটা কিন্তু 0 আসলো। তাহলে দেখো যে এটাকে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, এই অঙ্কটা বুঝতে কোনো জায়গায় কোনো রকম কোনো সমস্যা আছে কিনা। আমরা nতম পদের সূত্র ব্যবহার করেই কিন্তু এই অঙ্কটা করে ফেলছি, এর বাইরে কিছু না। আমরা যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে nতম পদের সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটা করে ফেলছি। যে এইখানে যদি n থাকতো তাহলে এইখানে n, এখানে যদি m থাকতো তাহলে এই দুইটার জায়গায় m হতো, এখানে m+1 আছে, এখানে m+n আছে, এখানে m+n হবে। এখন বন্ধুরা, যদি পরীক্ষার হলে তোমাদের এই অঙ্কটা তো হুবহু পরীক্ষায় আসবে না, এখানে কিছু ফিগার চেঞ্জ হবে, সৃজনশীল পদ্ধতিতে এটার একটু ফিগার চেঞ্জ হবে। এখন যদি এই অঙ্কটা উদ্দীপকটা যদি এইভাবে দেয় যে একটি সমান্তর ধারার mতম পদ n এবং nতম পদ m হলে ধারাটির এইখানে আমার এই উদ্দীপকে এইটুকু থাকবে। তাহলে চলো দেখি উদ্দীপকে যদি এইভাবে থাকে এটা কিভাবে সৃজনশীল হয়, এটা দিয়ে আমরা কি সৃজনশীল তৈরি করতে পারি। আমরা এটা মুছে ফেলবো। দেখো, এটা যদি কারো উঠানো দরকার হয় তোমরা উঠিয়ে নাও, আমরা এটাকে মুছে ফেলবো। এবার আমরা সৃজনশীলে যাব, এই অঙ্কটা দিয়ে কি ধরনের সৃজনশীল হতে পারে। দেখো বন্ধুরা, এইটা যদি উদ্দীপক হয় তাহলে এখানে ক নাম্বারে হতে পারে, উদ্দীপকের আলোকে, উদ্দীপকের আলোকে তথ্যগুলো দিয়ে দুইটি সমীকরণ গঠন করো। সমীকরণ গঠন করো। খ, এখানে একটু প্রশ্ন আছে, ধারাটির m+n -1 বা +1 -1 +1 যেটা হোক, ধারাটির এততম পদ নির্ণয় করো। এরপরে আসছে গ নাম্বার, যে ধারাটির ধারাটির 20 পদের
সমষ্টি নির্ণয় করো। এই জায়গাটায় অনেক রকম চেঞ্জ আসতে পারে। কেউ 12তম পদ দিতে পারে, কেউ 20তম পদ দিতে পারে, কেউ 8তম পদ দিতে পারে, বা কেউ এইটাও দিতে পারে যে m প্লাস। বন্ধুরা, আমরা একটু আগে যে 8 নাম্বার অঙ্কটা করলাম, এই 8 নাম্বার অঙ্কটা দিয়ে, অর্থাৎ এটার উদ্দীপক দিয়ে কিভাবে সৃজনশীল প্রশ্ন তৈরি করা যায় সেই বিষয়টা কিন্তু আমি এখানে আলোচনা করলাম। এই আলোকে দেখো, আমি এটার জন্য 2 নাম্বার, এটার জন্য 4 নাম্বার, এটার জন্য 4 নাম্বার, এই 10 নাম্বারের প্রশ্ন আমরা এখানে তৈরি করে ফেললাম। তাহলে কি হলো, যে কোনো সমান্তর ধারার mতম পদ n, nতম পদ m হলে এটা ছিল আমার উদ্দীপক, আর এগুলো ছিল আমার উদ্দীপকের সমস্যা। আমরা এই সমস্যাগুলো সমাধান করব। উদ্দীপকের আলোকে তথ্যগুলো দিয়ে দুটি সমীকরণ গঠন করো। ধারাটির m+n+1তম পদ নির্ণয় করো। ধারাটির 20 পদের সমষ্টি নির্ণয় করো। অথবা কেউ যদি বলে ধারাটির m+n তম পদ নির্ণয় করো। আবার উদ্দীপক এরকমও হতে পারে যে কোনো সমান্তর ধারার p-তম পদ q-তম পদ p হলে এখানে pq দিয়েও আসতে পারে, mn দিয়েও আসতে পারে, হ্যাঁ, আবার অন্যরকমভাবেও আসতে পারে। আমরা এইভাবে যদি আসে, তাইলে আমরা যদি মূল অঙ্কটা, অর্থাৎ মূল সমস্যাটা সমাধান করতে পারি, তাইলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো করা আমাদের জন্য খুব সহজ হবে। যেমন আমরা এই 1 এবং 2 তো আমরা করেই ফেললাম, একটু আগে m+n তম পদ করে ফেলছি। এখন 1 দিলে তাতে সমস্যা কি? আমরা m+n তম পদের সূত্র যা করছি তার সাথে 1 যোগ হবে, -1 হবে, এটা আরও সহজ হয়ে যাবে। কেউ যদি -1 দেয় তাহলে সেইটাও আরও সহজ হয়ে যাবে। আমাকে একটু চর্চা করতে হবে। এইখানে 20 পদের সমষ্টি, কেউ যদি বলে যে না, আমি 20 পদের সমষ্টি না, আমি এখানে 12 পদের সমষ্টি দেব, আমি 8 পদের সমষ্টি দেব, আমি m+n পদের সমষ্টি দেব, তাতেও কোনো সমস্যা নেই। আবার কেউ যদি বলে যে এখানে ধারাটি নির্ণয় করো, সমান্তর ধারাটি নির্ণয় করো, ধারাটি নির্ণয় করে উহার এততম পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে আমাকে ওইখান থেকে ডি এর মান বাইরেছে, এ এর মান বাইর করতে হবে, এ এর মান বাইর করে আমাকে ধারাটি বাইর করতে হবে, ধারাটি বের করে আমাকে এখানে যততম পদের সমষ্টি চায় তততম পদ নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার 8 নাম্বার অঙ্কটা, অঙ্কের সমাধান, এবং এটা থেকে কিভাবে আমরা সমস্যা, এই সৃজনশীল প্রশ্ন রেডি করতে পারি, সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা করতে পারি সেটা। তাহলে এরপরে আমরা চলে যাব তোমাদের বইয়ের 12 নাম্বারে, যে 12 নাম্বার অঙ্কটা কি আছে সেটা আমরা একটু দেখব। 12 নাম্বার অঙ্কটা দিয়ে আমরা এখন শুরু করব। 12 নাম্বার অঙ্কটা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা 12 নাম্বার অঙ্কটা যদি যাই, তাহলে সেইখানে দেওয়া আছে 29, 25, 21 -23। তাহলে 29, 25, 21 মাইনাস এটি ডট ডট -23 সমান সমান কত? তাহলে এই প্রশ্নটা দেখে বোঝা যাবে যে আমার কি চাইছে। তাহলে কত বলতে কি এখানে কি আমার পদ সংখ্যা চাইছে, না কত বলতে আমার সমষ্টি চাইছে? যদি আমার সমষ্টি চাই, তাইলে এই কত দিয়ে সাধারণত আমরা সমষ্টিকে বুঝাই। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাকে কি বাইর করতে হবে? পদ সংখ্যাটা বাইর করতে হবে, n বাইর করতে হবে। n বাইর করার একটা সূত্র আমি তোমাদেরকে দিয়েছিলাম, যে পদ সংখ্যা, জাস্ট আমি এটা রাফলি লিখতেছি, যে পদ সংখ্যা n ইকুয়াল টু l মাইনাস a ডিভাইডেড বাই d প্লাস 1। এটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। অথবা কেউ যদি মনে করে স্যার এটা তো আমি আমাদের এই বইয়ে নাই, আমি পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটা আমি এটা ব্যবহার করব না, আমি nতম পদ দিয়েও পদ সংখ্যা নির্ণয় করতে পারি। তাইলে চলো দেখি এই সমস্যার সমাধানটা কি হবে। এই সমস্যার সমাধানটা আমরা, উত্তরটা আমরা একটু লিখে নিই। উত্তর, ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু 29। সুতরাং ধারাটির সাধারণ অন্তর d ইকুয়াল টু, এইখানে 25 মাইনাস 29 ইজ ইকুয়াল টু
কত হয় -4, আবার 21 - 25 = -4। আমরা এটা একটা দিলেও পারি, অনেক ক্ষেত্রে দুইটা দেয় বেটার, যেহেতু আমাদের বইয়ের উদাহরণগুলোতে সাধারণ অন্তরটা বাইর করার দুইটা ধাপ দেখানো হয়েছে, আমরা দুইটা দিলেই আমাদের জন্য সবচেয়ে সুন্দর হয়। অনেক ক্ষেত্রে একটা দিয়েও করা যায়, সেই ক্ষেত্রে নাম্বার যে কাটা যাবে তা না, জাস্ট একটু কনফিডেন্স, ওভার কনফিডেন্সের জন্য। তাহলে সুতরাং ধারাটির শেষ পদ L অর্থাৎ -23। তাহলে পদসংখ্যা, আমি যদি এই সূত্রটা ব্যবহার করি, পদসংখ্যা n = L - A / D + 1। তাহলে L হচ্ছে -23 - 29 / -4 + 1। তাহলে কত দাঁড়ালো আমার এখানে? -52 / -4 + 1, -52 / -4 + 1। তাইলে আমরা এটাকে এইখানে যদি নিয়ে যাই, মাইনাসে মাইনাসে কাটা, তাহলে এটা কত দাঁড়ালো? n = বা 3 * 4 = 52 না? এই 52/4 + 1, এটা কাটাকাটি করলে 13 + 1 = 14, অর্থাৎ n এর মান বাইর হলো 14। কারণ হচ্ছে, যেহেতু আমাকে এইখানে আমাকে আগে প্রশ্নটা বুঝতে হবে, আমাকে এখানে কি চাইছে, আমাকে কি এখানে চাইছে কি পদসংখ্যা নাকি কত মানে টোটাল যোগফল কত, এই যোগফল কত সেইটা চাইছে। তাইলে আমি এইখানে যোগফল বাইর করতে হলে আমাকে n এর মান বাইর করতে হবে, কারণ যোগফলের সূত্রে n এর মান আছে। তাইলে দেখা যাচ্ছে যে n এর মান হচ্ছে 14। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা n এর মান পাইলাম। এবার আমরা সমষ্টি নির্ণয় করব। সমষ্টি নির্ণয় করতে হলে আমাকে এটি একটু মুছে ফেলতে হবে। আমি একটু মুছে ফেলি। তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র, আমরা বলছি n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2, twice plus n - 1 × d। তাহলে এটা ছিল আমার সমষ্টি নির্ণয়ের সূত্র। আমি আবার লিখি সূত্রটি, যে n/2 twice a plus n - 1 × d। তাহলে এইখানে n এর মান, আমার এখানে ছিল n সংখ্যক পদ, কাজে n এর মান আমি পাইছিল 14 সংখ্যক পদের সমষ্টি। তাহলে S 14, তাহলে 14/2 2 × 29, অর্থাৎ এর মান ছিল 29 প্লাস 14 - 1 × d, d এর মান -4। যেহেতু -4, আমি যদি এখানে মাইনাস চিহ্নটা না দিতাম, ব্র্যাকেট চিহ্নটা না দিতাম, তাইলে কিন্তু অঙ্কটা কাটা যাবে তোমার। এই জায়গায় তোমাকে মনে করে ব্র্যাকেট দিতে হবে, নাইলে মনে হবে এইটার একটা পার্ট, এই অঙ্কটা, এটা যে এটা গুণনের মধ্যে আছে এটা বোঝা যাবে না, এটা গুণনের মধ্যে আছে এটা বোঝা যাবে না, মনে হবে এটার একটা পার্ট, একটা অঙ্ক -4। কাজেই এই চিহ্নটা এই জায়গায় মাইনাস দিতে হবে, মাইনাস না দিলে অঙ্কটা কাটা যাওয়ার সম্ভাবনা আছে। তাইলে কত আসে? এটা হলো 7, 29 × 9 = 18, কত আসে? 58 যোগ এইখানে 13 × -4, তার ব্র্যাকেট হোল। তাহলে আমরা এখানে এটা একটু মুছে ফেলি। তাহলে 7 58 - 52 না? তাহলে 7 × 6 = 6 × 7 = 42। এইটা ছিল তার অ্যান্সার।
শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই অঙ্কটা করতে গিয়ে আমাকে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে আমাকে এন বাইর করতে হবে, এন বাইর করার একটা শর্টকাট পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা বিষয় হচ্ছে যে আমাকে পদসংখ্যা সমষ্টি বাইর করতে হবে, এন সংখ্যক পদের সমষ্টি বাইর করতে হবে। এই সমষ্টি বাইর করার আরেকটা পদ্ধতি তোমাদেরকে এখানে, সমষ্টি বাইর করার সূত্র তো আমরা জানি, পার্ট 1 অর্থাৎ গত ক্লাসে আমরা সমষ্টি বাইর করার সূত্র করেছি, সেই সূত্রগুলো আমরা জানি, সেই সূত্রগুলো এখানে আমরা দেখিয়ে দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো জটপট আরও কিছু সমস্যার সমাধান করে ফেলি আমরা। তোমাদের বইয়ের 14 নাম্বার, যদি তুমি এই অঙ্কটা যদি তুমি পারো, অর্থাৎ এই 12 নাম্বার অঙ্কটা তুমি করতে পারলে, তার আগে এই 9 থেকে 10, 11 অর্থাৎ 9, 10, 11 এই তিনটা অঙ্ক তুমি বাসায় প্র্যাকটিস করে পারবা। এটা যদি তুমি বাসায় একটু প্র্যাকটিস করো, তাহলে এর আলোকে এই অঙ্কগুলো করা খুব সহজ। আমি এইখানে 4টা অঙ্ক প্রায় একই নিয়মের ছিল, যার কারণে সবচেয়ে জটিল যে অঙ্কটা, সেই অঙ্কটা সমস্যাটা সমাধান আমি তোমাদেরকে করে দিলাম। এরপরে তোমরা বাসায় 9, 10, 11 একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে দেখবে যে এটা তোমাদের জন্য খুব সহজ হয়ে গেছে। এরপর আমি 13, 14 এই দুইটা অঙ্ক থেকে একটা অঙ্ক করিয়ে দেব, বাকিটা তোমরা করবে। আমরা 14 নম্বর অঙ্কটা করব, বাকিটা সেম অঙ্ক, সেম জিনিস, একটু সংখ্যার খালি চেঞ্জ। একটি সমান্তর দ্বারার 16তম পদ -20 আর তার 31 পদের সমষ্টি নির্ণয় করো। 31 পদের সমষ্টি কত? 16তম পদ -20। তাহলে অঙ্কটা আমরা একটু উঠেই নেই। ষোলোতম পদ -20, 14, একটি সমান্তর দ্বারার 16তম পদ -20। একটি সমান্তর দ্বারা 16তম পদ -20 হলে তারপরে আছে যে এর প্রথম 31 পদের সমষ্টি কত? এর প্রথম 31 পদের সমষ্টি কত? বন্ধুরা, এটা ছিল আমার মূল অঙ্ক। তাহলে চলে এবার আমরা অঙ্কটা শুরু করি। ধরি ধারাটির প্রথম পদ এ, সুতরাং ধারাটির সাধারণ অন্তর ডি। এখন প্রশ্ন হলো ডি আসলো কেন, অন্তর আসলো কেন? যেহেতু বলা হয়েছে এটা একটি সমান্তর দ্বারা, যার কারণে ডি আসছে। শিক্ষার্থী বন্ধুরা, তাইলে 16তম পদ, তাহলে সুতরাং 16তম পদ সমান সমান a প্লাস 16 - 1 ইন্টু ডি। তাহলে কি দাঁড়ালো? তাহলে a প্লাস 15d। শর্ত মতে a প্লাস 15d ইজ ইকুয়াল টু -20। এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দিই। তাহলে আমার এই অংশটুকু শেষ। এই যে 16তম পদ 20, এইটুকুর কাজ শেষ, এইটুকু আমরা শেষ করে ফেললাম। এরপর আমাদেরকে আসতে হবে 31 পদের সমষ্টি কত। সুতরাং 31 পদের সমষ্টি S 31/2 twice a plus 31 - 1 ইন্টু ডি। তাইলে দেখো 31/2 twice a plus 30d।
শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্যন্ত আসলাম। তাহলে আমরা এটাকে যদি আমরা পাশে করি, আমি এখানে একটা দাগ দিয়ে নেই, বা 31/2 এইখানে ইন্টু 2 কমন নিলে a প্লাস 15d, তাহলে 31/2 এই 2 কাটা, তাহলে এখানে থাকে শুধুমাত্র 31 ইন্টু a প্লাস 15d, তাহলে 31 ইন্টু -20, তাহলে 62 -620, এটা হলো 1 নং সমীকরণ থেকে। তাহলে দেখো তো দেখি অ্যান্সারটা কি -620 কিনা। -620 কিনা শিক্ষার্থী বন্ধুরা, এটার অ্যান্সার হচ্ছে -620। 14 নম্বর অঙ্কটা -620। এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। এখানে একটা মেকানিজম তোমরা একটা জিনিস মনে রাখবা, এই 16-র ডাবল হচ্ছে, দেখবা প্রত্যেকটা অঙ্কে এটা খেয়াল করো, 16-র ডাবল হচ্ছে 32। 32 থেকে সবসময় 1 কম থাকবে এই অঙ্কটায়। এর আগেরটায় দেখো, এর আগেরটায় ঠিক তাই আছে যে একটি সমান্তর ধারার 12তম পদ হলো 77, তারপরে বলছে 23তম পদ, অর্থাৎ 12 ডাবল কত 24। 24-এর চেয়ে 1 কম থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে, তাইলে এই জায়গায় ক্যালকুলেশনের সুবিধা হবে। যেমন এখানে এই যে a+15d মান বাড়িছে, a+15d এর মান দেওয়া আছে, তাই একটা জিনিস লক্ষ্য করবা, সবসময় পদসংখ্যা থেকে সমষ্টি পদের মান 1 কম হবে। কম হলে অঙ্কটা একটা সুন্দর রেজাল্ট আসবে এবং আমাদের ক্যালকুলেশনটাও সহজ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা দেখো তোমাদের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। যদি কারো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করাবো, যেটা হচ্ছে এই বইয়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এটা বিভিন্ন সময় পরীক্ষায় আসে, যে আমরা এটা মুছে ফেলবো, এটা মুছে ফেলে ওই অঙ্কটা আমরা উঠাবো। বন্ধুরা আমরা এটা একটু মুছে ফেলি। চলো আমরা এর পরের অঙ্কটা একটু মনোযোগ দিয়ে করি। এই অঙ্কটা করতে পারলে আমরা অনেকগুলো অঙ্কই এই বইয়ের করতে পারবো। 15 নাম্বার যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা হচ্ছে 9 + 7 + 5 প্লাস ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144, n এর মান কত? অর্থাৎ 9 + 7 + 5 প্লাস ধারাটির বলা আছে যে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল, ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান কত? বন্ধুরা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু আমাদের প্রায় সময় সৃজনশীল হিসেবে এই অঙ্কটা কিন্তু আমাদের মাঝে আসে। এই অঙ্কটা আমরা এখন করব। ধরি উত্তর, ধারাটির প্রথম পদ প্রথম পদ a = 9, সুতরাং ধারাটির সাধারণ অন্তর d = 7 - 9 = 2, আবার 5 - 7 = -2। এরপরে যোগফল
ধারাটির যোগফল এস এন ইকুয়াল টু মাইনাস 144। তাইলে আমরা এখন এই অঙ্কটা শুরু করব। সুতরাং এন সংখ্যক পদের যোগফল এস এন ইকুয়াল টু n by 2 twice a plus n minus 1 into d। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটার মান কিন্তু দেওয়া আছে, বা মাইনাস 144 n divided by 2 into 9 plus n minus 1 into minus 2। আমরা d এর মান পাইলাম মাইনাস 2। তাইলে দেখি কি দাঁড়ালো, বা মাইনাস 144 n বাই 2 আর 9 দুগুণে 18 প্লাস মাইনাস 2n প্লাস 2। বন্ধুরা, আমি একটু উপরের অংশটা আমাকে মুছে ফেলতে হবে। দেখো এই জায়গায় তোমাদের কোনো সমস্যা আছে কিনা। আমাদের উপরের অংশটা মুছে ফেলতে হবে। আমি উপরের অংশটা একটু মুছে ফেলি। তাইলে আমি এইখান থেকে যদি যাই, বা মাইনাস 144 আর এটা আসতেছে n বাই 2 হলো 20 মাইনাস 2n, বা মাইনাস 144 n বাই 2 কমন নিলে 10 মাইনাস n, এটা কাটা, বা মাইনাস 144 n ইন্টু 10 মাইনাস n, বা মাইনাস 144 10n মাইনাস n স্কোয়ার। আমরা এটাকে পক্ষান্তর, এই নিচের অংশটুকু মুছে নেই। আমরা এটাকে পক্ষান্তর করে ফেলি, বা মাইনাস যদি এই পাশে n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0। ওই পাশে সবগুলো এই পাশে নিয়ে আসলাম। যখন পক্ষান্তর হয় তখন তার সাইন চেঞ্জ হয়, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। এখন এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করি। 18n মাইনাস প্লাস 8n মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0। 18কে 8 দ্বারা গুণ করলে 144 হবে, 18 থেকে 8 বিয়োগ করলে 10 হবে। তাহলে বা n ইকুয়াল টু n মাইনাস 18 প্লাস 8 ইকুয়াল টু n মাইনাস 18 ইকুয়াল টু 0। তাইলে এটা কি দাঁড়ালো, বা n মাইনাস 18 বা n প্লাস 8 ইকুয়াল টু 0। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইখানে এটা সমাধানটা করে ফেলি। বা হয় n মাইনাস 18 ইকুয়াল টু 0, বা n ইকুয়াল টু 18। আবার কারণ এটা দুইটা পার্ট, n প্লাস 8 ইকুয়াল টু 0, বা n ইকুয়াল টু মাইনাস 8। তাইলে আমরা এখানে একটা n এর মান, n সবসময় হচ্ছে পজিটিভ ইন্টিজার, পজিটিভ সংখ্যা। n এর মান আমরা একটা প্লাস পেলাম, একটা মাইনাস পেলাম। তাহলে আমরা এইখানে এই একটা বিষয় যে n ইকুয়াল টু মাইনাস 8 মানটি ঋণাত্মক বলে গ্রহণযোগ্য নয়। সুতরাং n ইকুয়াল টু 18, এইটাই হলো অ্যান্সার, বা নির্ণয় মান n ইকুয়াল টু 18, এইটাই হচ্ছে আমার অ্যান্সার।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই অঙ্কটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এটা তোমরা একটু মনোযোগ সহকারে করবে। এটা পরীক্ষার জন্য বেশ একটা ইম্পর্টেন্ট, এবং এটা দিয়ে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন তৈরি করা যায়। এখানে আমি আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখি বন্ধুরা, সেটা হলো এই যে -144, এর পরিবর্তে দেখবা কোনো কোনো বইয়ে তোমাদের -200 দিয়ে করানো হয়েছে, বা বিভিন্ন সংখ্যা চেঞ্জ করে করানো হয়েছে। তোমাদের টেস্ট পেপারে যখন দেখবা যে এটা এই 144-এর পরিবর্তে -200 দেওয়া হয়েছে, তাহলে সংখ্যা যদি চেঞ্জ হয় তাতেও কোনো সমস্যা হবে না। তোমার অঙ্কের যে গঠন ঠিক আছে, আমরা নিয়মতান্ত্রিকভাবে সেই অঙ্কটা করে ফেলবো। তাইলে বন্ধুরা আমরা এই অঙ্কের সমস্যার সমাধানগুলো করতে পারবো, এবং এটা দিয়ে যে সৃজনশীল আসবে সেই সৃজনশীলগুলো আমরা রেডি করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আমি পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদেরকে এই চ্যাপ্টারের সকল সমস্যার সমাধান করে দেব। আজ আর নয়, আমি এইখানেই শেষ করছি। খুদা হাফেজ, আবার দেখা হবে কোন এক অনলাইন ক্লাসে। ধন্যবাদ সকলকে।